সুধীমণ্ডলী, স্বাগত জানাচ্ছি সমসাময়িক বিষয় নিয়ে বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে। এই অনুষ্ঠান আপনারা বৈশাখী টেলিভিশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলও দেখতে পাচ্ছেন। আজ আমরা আলোচনা করতে চাই, দেশ জুড়ে তাপপ্রবাহ চলছে এবং তাপপ্রবাহের কারণে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রাখা বন্ধ রাখা এ নিয়ে কয়েক দফায় সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে এবং শিক্ষার্থীরা যেগুলোতে খোলা ছিল সেখানে ক্লাস করতে গিয়ে অনেকে অসুস্থ হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি শেষ পর্যন্ত আদালতেও গড়িয়েছে। এই আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন দুজন অতিথি। তাদের সঙ্গে প্রথমে পরিচয় করে দিচ্ছি। আমার ডান পাশে রয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক উইংয়ের পরিচালক অধ্যাপক সৈয়দ জাফর আলী এবং রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবি এর অধ্যাপক ডক্টর হাসানাত আলী। আপনারা দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা এই আলোচনা শুরু করবার আগে একটু দেখতে চাই আজ বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান প্রধান সংবাদ শিরোনাম। রিপোর্ট লেখে আমেরিকা, কিন্তু আয়নায় নিজেদের মানবাধিকার লঙ্ঘনের চেহারাটা দেখে না, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা 43.8 ডিগ্রিতে ওঠে। এত দীর্ঘমেয়াদী তাপপ্রবাহ আগে হয়নি, বলেছেন আবহাওয়া পর্যবেক্ষকরা। হাইকোর্ট বন্ধ রাখতে বললেও 37 জেলায় বিদ্যালয়ে ক্লাস চলে। অসুস্থ হয় অনেকে। স্কুল কলেজের ছুটি নির্বাহী বিভাগের এখতিয়ার, বলেছেন শিক্ষামন্ত্রী। পায়রা সমুদ্র বন্দরে আরও আধুনিক প্রযুক্তি যুক্ত হয়েছে। একসাথে টার্মিনালে ভিড়তে পারবে 3টি বড় জাহাজ। এবং রাজধানীর যাত্রাবাড়ি থেকে মাতুয়াইল রাতে ভয়ঙ্কর হয়। অস্ত্র ঠেকিয়ে প্রকাশ্যে ছিনতাই চলে। সড়কে থাকে না পর্যাপ্ত আলো। সংবাদ শিরোনামগুলো দেখছিলাম। অন্যান্য গণমাধ্যম টেলিভিশনের সংবাদ প্রায় কাছাকাছি একই রকমের। সবশেষ সংবাদ যেটি প্রধান শিরোনাম হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে আমেরিকার মানবাধিকার নিয়ে কথা বলেছেন, যেখানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের আচরণ নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। কিন্তু আমরা আলোচনা করতে চাই দেশের উত্তাপ নিয়ে, দেশের স্কুল কলেজ নিয়ে। এই বিষয়ে আলোচনার জন্য দুজন অতিথি পেয়েছি, পরিচয় করে দিয়েছি। প্রথমে আমি আমাদের আলোচনার বিষয়ও করেছি আজকে বিদ্যালয়ের ছুটি, সিদ্ধান্তহীনতা, দড়ি টানাটানি এবং ভোগান্তি। দড়ি টানাটানি বলতে এই যে একটু আগে মাননীয় শিক্ষামন্ত্রী বললেন যে এটি নির্বাহী বিভাগের এখতিয়ার, তার মানে আদালতে গড়িয়েছে, আবার নির্বাহী বিভাগের এখতিয়ার সেটিও বলা হচ্ছে। যাই হোক, আমি শুরু করতে চাই আপনাকে দিয়ে, অধ্যাপক জাফর আলী। এই ছুটি নিয়ে বেশ কিছুদিন ধরে এরকম একটা সিদ্ধান্তহীনতা দেখা গেছে। প্রথম তো 21 তারিখে খোলার কথা ছিল, রোজা, ঈদ, এই ছুটিগুলো শেষে। এরপর তখন থেকে তাপপ্রবাহ শুরু হয়েছে, হিট অ্যালার্ট দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, 1 সপ্তাহ বাড়ানো হলো। এরপরে যেটি হলো যে প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত হলো, মাধ্যমিক বিদ্যালয়গুলো এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, এগুলো আবার খোলা রাখা বন্ধ করে দেওয়া হলো। মানে দুই ধরনের সিদ্ধান্ত। যারা ছোট ক্ষুদে শিক্ষার্থী তাদের জন্য খোলা থাকবে, বড়দের জন্য বন্ধ রাখে। এটা কি সিদ্ধান্তহীনতা বা সমন্বয়হীনতা? কেন হচ্ছে এরকম যে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় আলাদা, সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ একটা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় আলাদা, সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ আলাদা। আরেকটা বিষয় যে প্রাথমিকে যে স্কুল খোলা রাখা হয়েছিল সেটা ছিল মর্নিং শিফটে স্কুল, অর্থাৎ 8টা থেকে 11:30 পর্যন্ত, তাপমাত্রা বাড়ার আগ পর্যন্তই শিশুদের জন্যে, এবং সেটা তাপমাত্রা বাড়ার আগ পর্যন্তই এটা শেষ হয়েছে। এবং এই যে 8টা থেকে 8:30 পর্যন্ত, 11:30 পর্যন্ত, এটা কিন্তু আপনার টোটাল তাদের যে সিলেবাস বা যতগুলো ছিল আগের সাবেক রুটিনটাকে তারা ওখানে হয়তো করতে পারবে না, অ্যাডজাস্ট করতে পারবে না, তাকে কমাতেই হয়েছে। মানে শিখন আওয়ার কমানো হয়েছে, যেহেতু কমে গেছে, শুধু ক্লাসগুলো হয়তো কম সময়ের মধ্যে, কম সময়ের ভিতরে অথবা কিছু ক্লাস গ্যাপ দিয়ে এটাকে অ্যাডজাস্ট করা হয়েছে। এটা ছিল যে যেহেতু এটা 11:30টার আগে শেষ হয়, সেটা হতেই পারে। আর এখানে যেটা মাধ্যমিকে যখন তাপমাত্রা বেড়ে দেশের তাপমাত্রা যখন বেড়ে গেল, তখন মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিলেন সেটা প্রথম 1 সপ্তাহ বন্ধ ঘোষণা করা হলো। এরপরে আবার তাপমাত্রার পরিস্থিতি বিবেচনা করে একদিন, পরবর্তীতে আরেক দিন এবং কিছু কিছু এলাকায়
ঢাকা, রাজশাহী, খুলনা বিভাগের এবং বরিশাল বিভাগের কিছু কিছু জেলায় এই তাপমাত্রা কিছু কিছু জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলা হয়েছিল। এর ভেতরে আবার দেখা গেল এই সিদ্ধান্ত ইমপ্লিমেন্টেশনের আগেই কোর্টের একটা নির্দেশনা জানা গেল, যদিও এই নির্দেশনাটার কোনো লিখিত রূপ এখনো নির্বাহী বিভাগের কাছে আসেনি, যার ফলে আগের যে সিদ্ধান্ত ছিল শিক্ষা মন্ত্রণালয়ের, আগের যে সিদ্ধান্ত ছিল একদিনের, আর কোর্টের নির্দেশনাটা যেভাবেই হোক, যেটা জানা গেছে সেটাও কোর্টের নির্দেশনার উপর তো আর কথা নেই। তার মানে সেটা মানতে হবে তো, কিন্তু দেখা গেল যে সেটা তো বৃহস্পতিবার পর্যন্ত আদালত বলেছে যে বন্ধ রাখতে, কিন্তু আজকেও খোলা থাকলো, সারা দেশ খোলা ছিল না, 37 জেলায় তো খোলা ছিল। এবং বৃহস্পতিবার সম্পর্কে এখনও কিন্তু আপনারা কোনো পরিষ্কার সিদ্ধান্ত দেননি। আজকে শিক্ষামন্ত্রী যখন সংবাদ সম্মেলন করেন তখনও তাকে জিজ্ঞেস করা হয়েছে, তিনি তখনও সিদ্ধান্ত দেননি, অপেক্ষা করেন। না, মাননীয় মহোদয় বলেছেন যে আমাদের কাছে আদালতের লিখিত কোনো নির্দেশনা আসেনি, এমনটা বলছেন। কিন্তু প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় হাইকোর্টের ওই আদেশ যখন গণমাধ্যমে দেখেই তো তার পরপরই সিদ্ধান্ত নিল যে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করলো। দুটো কর্তৃপক্ষ হোক, সরকার তো একটাই নির্বাহী বিভাগ, আপনারা নির্বাহী বিভাগ বলছেন, একটাই নির্বাহী বিভাগ, তাহলে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় যদি এই সিদ্ধান্ত নিতে পারে, শিক্ষা মন্ত্রণালয় কেন পারছে না? শিক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার ক্লাস হবে এমন কথাও বলে নেই, বন্ধ তো করেনি। বিষয়টা এরকম যে আদালতের নির্দেশনা তারা হাতে পাওয়ার অপেক্ষা আছে, এমন যে লিখিত নির্দেশনাটা বা আদালতের নির্দেশনার কোনো কপি পেলে তারা সেটাকে অনুসরণ করবে, এমনটা। আর আদালতের নির্দেশনা অনুসরণ না করে তো উপায়ও নেই। এই যে তাপপ্রবাহ চলছে, আজকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা 43.8 ডিগ্রিতে চলে গিয়েছে, প্রায় 44 বলা হচ্ছে এটা গত 35 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা। এই যে তাপপ্রবাহ এবং আবহাওয়া দপ্তর দফায় দফায় 5 বার 3 দিন করে হিট অ্যালার্ট জারি করেছে, আপনি কি মনে করেন যে এই উত্তপ্ত আবহাওয়ায় প্রাথমিক বিদ্যালয় বা মাধ্যমিক বিদ্যালয়গুলো চালু রাখা সমীচীন? দেখুন, আমাদের তাপমাত্রার যে বাস্তবতা, এটা শুধু আমাদের এখানে না, এটা একটা বৈশ্বিক পরিবর্তন, গ্লোবাল চেঞ্জ। সারা দুনিয়ায় তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, বরফ গলছে, সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা বাড়ছে। তাপমাত্রার পরিবর্তন শুধু আমাদের দেশে তাও না, পার্শ্ববর্তী দেশগুলো, ভারতে, আমরা বোধহয় মিয়ানমারের দেখলাম সেদিন একটা হিসাবে যে 48.2 ডিগ্রি তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা ছিল সেখানে। তো এই যে বৈশ্বিক পরিবর্তন, এই পরিবর্তনের সাথে আমাদের অভিযোজন সক্ষম হতে হবে, আমাদের খাপ খাওয়ানো শিখতে হবে। আমাদের না হলে এই আর ব্যাপারটা এমন না যে আগামী এক সপ্তাহ হয়তো আমরা ধরেই নিলাম যে যদি এমন হতো যে না এই এক সপ্তাহের তাপমাত্রার ঠিক এই বাস্তবতা থাকবে, তাহলে আমরা এক সপ্তাহ একটা সিদ্ধান্তে আসতে পারলাম। কিন্তু ব্যাপারটা যদি এমন হয় যে আগামী 1 মাস, আগামী 2 মাস বা কয়েক মাসও তো এটা এমন হতে পারে আমাদের যে বাস্তবতা, তাহলে এই লম্বা সময়ে আমাদের যদি শ্রেণী কার্যক্রম বন্ধ থাকে, তা আমাদের যে সিলেবাস আছে, আমাদের শিক্ষার্থীদের শিখন ঘাটতি থাকবে, অর্থাৎ শিখন ঘাটতি নিয়ে তাদের পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে। এটা একটা সংকট। এই সংকটের পেছনে আরও সংকট আছে যে করোনাকালে আমাদের শিক্ষার্থীদের একটা বড় শিখন ঘাটতি রয়ে গেছে। এখন যদি আবারও এই শিখন ঘাটতি বাড়তে থাকে, কিন্তু বছরে আমরা যে 1 সপ্তাহ বন্ধ গেল, এই সপ্তাহ প্রায় গেল, এটা সব মিলিয়ে এখানেও শিখন ঘাটতি পড়ে যাচ্ছে। আমাদের টোটাল সারা বছরের যে সিলেবাস, সেটাকে ছুটি বাদে বাকি সময়ের ভিতরে ডিস্ট্রিবিউটেড করা হয়। তো এখন যে কয়দিনই এই বন্ধ যাচ্ছে, সে কয়দিন শ্রেণী কার্যক্রম বন্ধ থাকার ফলে শিক্ষার্থীদের শিখন ঘাটতি থেকে যাচ্ছে। তো এই বাস্তবতা আমার মনে হয় যে আরেক শ্রেণী কার্যক্রম অব্যাহত রেখে আমরা বিকল্প ব্যবস্থা নিতে পারি, যে শিক্ষার্থী আমাদের বিকল্পগুলো নিয়ে আমি আলোচনা করব পরে, যেহেতু বলেছেন যে এটা যদি দুঃখিত, এটা যদি দীর্ঘস্থায়ী হয়, দীর্ঘমেয়াদী হয়, তাহলে সেটার সঙ্গে খাপ খাওয়ানো বা অ্যাডজাস্টেবল একটা পদ্ধতি বের করতে হবে। সেটা নিয়ে আমি পরে আলোচনা করবো। অধ্যাপক হাসানাত আলী, আপনার কাছে আসতে চাই। সৈয়দ জাফর যেই যুক্তিটা দিলেন যে শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতি পড়বে
এবং সেই কারণেই যে আবহাওয়ার এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও স্কুল কলেজ খোলা রাখতে হয়েছে। আপনি কি এটার সঙ্গে একমত কিনা? না, ধন্যবাদ আপনাকে এবং আপনার এই জনপ্রিয় টক শো 0 আওয়ারের আমার বিজ্ঞ আলোচক স্যার এখানে কথা বললেন। আর যারা দেখছেন তাদের সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, কোনটা আগে, বেঁচে থাকা আগে নাকি শিক্ষাটা আগে? বেঁচে থাকাটা আগে। আপনি জানেন যে গত 9 দিনে 11 জন শিক্ষার্থী শিক্ষক মিলে তারা নিহত হয়েছেন। কিছুক্ষণ আগে দেখছিলাম প্রায় 18 জন লোক হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রশ্ন হলো, আপনার মনে থাকার কথা যে আমরা আগে, যদি আপনি 80-র দশকের কথা বলেন, 90-এর দশকের কথা বলেন, এই ধরনের এই আষাঢ় জ্যৈষ্ঠ এই বৈশাখ মাসে স্কুল কলেজ মাদ্রাসা এই প্রতিষ্ঠানগুলো ক্লাস হতো কিন্তু সকাল 7টা থেকে 11টা পর্যন্ত। তখন কি শিক্ষার কোনো সংকট হয়েছিল? শিক্ষার কোনো ক্ষতি হয়েছিল? হয়নি তো। প্রশ্নটি হলো ব্যবস্থাপনার সমন্বয়হীনতা। আজকে এই শিক্ষা ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য অনেক বিকল্প রয়ে গেছে। আমি আবারও নতুন করে সকাল 7টা থেকে ক্লাস আবার শুরু করতে পারি, 11টা পর্যন্ত ক্লাস শুরু করতে পারি। রোজার মাসে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমাদের মধ্যে 1.5 ঘন্টা ক্লাস আওয়ার, সেটাকে আমরা 1 ঘন্টা করে দিই, যাতে এই রোজাটা মানুষের জন্য সহনীয় হয়। তাহলে আমার যে শিক্ষা কার্যক্রম, এখানে যদি আমি 40 মিনিট বা 45 মিনিটে যদি একটা ক্লাস আওয়ার ধরি, সেটাকে যদি 30 মিনিটে আমি রিডিউস করে দিই এবং সেখানে যদি শিক্ষকরা যদি সেই 30 মিনিটটাকে তারা ক্লাস আওয়ার এফেক্টিভলি ডেলিভারি দিতে পারে, তাহলে কিন্তু ক্লাসের কার্যক্রম ব্যাহত হওয়ার কথা নয়। এটি হলো প্রথমত কথা। দ্বিতীয় নম্বর কথা হলো, আপনি যে সমন্বয়হীনতার যে কথা বলছেন, সমন্বয়হীনতা রয়েছে তো। সমন্বয়হীনতা না থাকলে আপনি যে কথাটা বললেন, কেন শিক্ষা মন্ত্রণালয়ের তো হয়তো 2টা ভাগ করা হয়েছে, একটা সময় তো একটাই ছিল শিক্ষা মন্ত্রণালয়। প্রাইমারি স্কুলে এক রকমের সিদ্ধান্ত দেবে গণশিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় আর একটা সিদ্ধান্ত দেবে। কোর্টের একটি অর্ডার থাকবে, আপনি কোর্টের অর্ডারের জন্য আপনি অপেক্ষা করবেন কেন? দরকার নেই তো, কারণ এটা তো একটা জাতীয় দুর্যোগ। আপনি মানেন না মানেন, একটা দুর্যোগের মধ্যে কিন্তু আমরা আছি। কিছুক্ষণ আগে আপনার টেলিভিশনে দেখছিলাম যে শিক্ষার্থীরা আহত হয়ে কোর্টের নির্দেশকে বাস্তবায়ন করা হয়নি। কোর্ট কিন্তু বলেনি যে 37টি জেলায় বন্ধ করতে হবে, কোর্ট সারা বাংলাদেশের কথা বলেছিল। তাহলে আমরা আইনের শাসনের কথা বলবো। আমরা কোর্ট তো এমন একটি জায়গা যেটি অনেক আইনগত বিষয়টাও সমাধানের ক্ষেত্রে সেখানে দেয়, এবং কোর্টে তো একজন অভিভাবক সম্ভবত রিট করেছিলেন জনস্বার্থে, এবং কোর্ট সেটাকে অ্যাড্রেস করে এই মানে কি বলবো যে একটি শঙ্কার জায়গাটা, অভিভাবকের মধ্যে আতঙ্কের জায়গাটা, সেখান থেকে নিশ্চয়ই উনিও আতঙ্কিত। সেই আতঙ্কের জায়গা থেকে কিন্তু কোর্ট যথার্থ একটা সিদ্ধান্ত, এটা আদালতের সুয়ামোটো রুল ছিল, স্বেচ্ছা প্রণোদিত, যেটাই হলো, কিন্তু আদালতের রুল তো, কিন্তু সেটি তো এই আদালতের রুলের প্রতি দেশের অধিকাংশ মানুষ কিন্তু সন্তুষ্ট চিত্তে সেটা গ্রহণ করেছে। কিন্তু এটি কার্যকরী না করা, ইফেক্টিভলি কার্যকরী না করা, বা আংশিক কার্যকরী করা, আংশিক না করা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনি যেগুলো বলছেন রশি টানাটানি, এই রশি টানাটানি হবে কার সাথে? এই কোমলমতি শিক্ষার্থীরা তো আমাদের সন্তান। আমার কেন জানি মাঝে মাঝে মনে হয় যে যারা এই সমস্ত কর্তা ব্যক্তিরা শিক্ষা প্রশাসনে জড়িত আছেন, স্যার সরি আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তাদের হয়তো অধিকাংশ ছেলেমেয়েরা এই গরমের মধ্যে গ্রামের স্কুলে পড়ে না। যেটি আপনি পড়তেন, আমি পড়তাম, স্যারও হয়তো পড়তেন। এই পড়ে না বলে তাদের যে কষ্টটা, এই কষ্টটা ওনারা হয়তোবা, আমার পারসেপশন, হয়তোবা উপলব্ধি করতে পারেন না। উপলব্ধি করতে পারেন না বলেই আজকে শিক্ষার কথা বলে এই কোমলমতি শিক্ষার্থীদেরকে এই প্রচণ্ড তাপদাহের মধ্যে, যা উনি অ্যাডাপ্টেবিলিটির কথা বলেছেন, হ্যাঁ অ্যাডাপ্টেবিলিটি থেকে হতেই হবে, কিন্তু তার জন্য তো প্রস্তুতি দরকার। সেই প্রস্তুতি কি আমার আছে? এখনও গ্রামের স্কুলে টিনের ঘরে আমার কোমলমতি সন্তানরা লেখাপড়া করে, এখনও গ্রামের স্কুল কলেজে যেখানে এই তাপের কারণে, বিভিন্ন প্রযুক্তিগত ব্যবহারের কারণে বিদ্যুতের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ গ্রামে কিন্তু পাই না। আমার মেয়ে রাজশাহী থাকছে, আমি তাকে জিজ্ঞাসা করছি 6 বার বিদ্যুৎ আজকে চলে গেছে, যেখানে বিদ্যুৎ কয়েকদিন আগেও যেত না, ঘরে বসবাস করতে পারে না। এরকম যখন একটি অবস্থা, তখন শিক্ষা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সব ঠিক আছে, এই শিক্ষাকে পুষিয়ে নেওয়ার জন্য অলরেডি তো আপনি বলেছেন শনিবারের বন্ধ করেছেন, যে শনিবারে ক্লাস হবে, এবং শনিবারে ক্লাস হচ্ছে, তাহলে সেটি একটি বিকল্প হতে পারে। শুক্রবার দিন ক্লাস হতে পারে, সেটা বিকল্প হতে পারে। বা আরও অনেক ছুটি, যেমন শিক্ষা প্রতিষ্ঠানে স্যার এখানে আছেন, উনি বলবেন দেশের অনেক বড় বড় কলেজ এবং স্কুল সারা বছর ধরে পরীক্ষা লেগে থাকে, বাধ্যতামূলকভাবে সেই স্কুল কলেজগুলো বন্ধ করে দিতে হয় অধিকাংশ। ওনার কাছে নিশ্চয়ই হিসাব আছে, আমার কাছে হিসাব নাই। তাহলে এই পরীক্ষা গ্রহণ করার জন্য আমরা তো বিকল্প পরীক্ষার হল নির্ধারণ করতে পারি, আমাদের অনেক বিষয় আছে। তাহলে কিন্তু এই ক্লাস কার্যক্রমগুলো আমরা চালু করতে পারি, কিন্তু সেই বিকল্পগুলোতে না যে এখানে মন্ত্রী মহোদয়ের বিভিন্ন রকমের কথাবার্তা, সরকারের সমন্বয়হীনতার দৃশ্যমান উপস্থিতি যেগুলো নিয়ে, এগুলো আসলে মানুষকে স্বস্তি দেয় না, অভিভাবকদেরকে স্বস্তি দেয় না। আর ওই যেটি
বলছিলাম যে তাদেরকে তো এই উত্তাপটা লাগে না, কারণ ওনারা অফিসে যান এসি গাড়িতে, বাড়িতে থাকেন এসি গাড়িতে, ওনার সন্তানরা দেশের বাইরে থাকেন উচ্চ প্রতিষ্ঠানে, সেখানে এই ধরনের উত্তাপ লাগে না। আজকে এই প্রাকৃতিক দুর্যোগে শুধু কি বাংলাদেশে বন্ধ করতে হয়? পার্শ্ববর্তী দিল্লিতে যখন ওয়েদার যখন একবারে ওই যে ধুলাবালিতে অন্ধকার, তখন বন্ধ করার কথা আমরা শুনি না। কই সেখানে তাদের শিক্ষা কি পিছিয়ে গেছে? আমাদের যখন বরফ হয়, অতি বরফ যখন হয় পার্শ্ববর্তী আমাদের উন্নত বিশ্বে আমেরিকাতে, ইউরোপেতে, তখন কি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয় না? হয়তো আমরা কোভিডের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করিনি, আমরা শিক্ষকরা তো সেই ক্ষতি পুষিয়ে দিয়েছি। তাহলে সেই ব্যবস্থাগুলোতে না যে জেদ করে এই কোমলমতি সন্তানদেরকে নিয়ে এই ধরনের লুডু খেলা, এটি বোধহয় জাতিকে খুব স্বস্তিদায়ক কোনো মেসেজ দেয়। একটা জিনিস ডক্টর হাসনাত, আমি আসবো আবার আপনার কাছে, সৈয়দ জাফর আপনার কাছে আসতে চাই যে স্কুলের ছুটি, এই যে আমাদের দেশ তো নানান রকমের দুর্যোগের মধ্যে দিয়েই আমরা দেখে এসেছি এবং এই দুর্যোগের সঙ্গে মিলিয়েই সব কিছু করতে হয়, দুর্যোগ মোকাবেলা করে। কিন্তু স্কুলের ছুটি, আমার বর্ষা হচ্ছে ছুটি দেই, বন্যা হচ্ছে ছুটি দেই, এখন তাপ প্রবাহ একটা অস্বাভাবিক চলছে ছুটি দেব, এটা কেন আদালত পর্যন্ত গড়াতে হলো? কেন সিদ্ধান্তটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যেটাই বলেন, 2টো বলেন, 3টে বলেন, 4টে বলেন, মন্ত্রণালয় নিতে পারলো না বলেই তো কাউকে না কাউকে এটা আদালতের নজরে আনতে হয়েছে, যার ফলে আদালত এখানে একটা আদেশ দিয়েছে। কিন্তু যেতে হলো কেন? দেখুন, এই শিক্ষা প্রতিষ্ঠানে মূল বিষয়টা হচ্ছে যে শিক্ষাক্রম চালু রাখার সুবিধাটা কি? চালু রাখাটা হচ্ছে যে যাতে শিক্ষণ ঘাটতি না হয় এটা, আর বন্ধ করা এটা এই যে এখন আমাদের মিডিয়া বলি অথবা শিক্ষকদের কথা বলি, অভিভাবকদের কথা বলি, আমরা প্রায়শই এক শ্রেণীর লোকের কথা এটা শুনছি যে তাদের মতামত এই প্রতিষ্ঠানগুলো আপাতত বন্ধের পক্ষে। কিন্তু এখানে আরও একটা বিষয় আছে, অনেকের মতামতের যেমন এর পক্ষে আছে, আবার কিছু লোক আছে যা তাদের মতামত আবার এর বিপক্ষেও আছে। আমাদের কাছে সব বিভিন্ন জায়গা থেকেই, হয়তো গ্রামের লোকের মতামত একরকম, আবার ঢাকার লোকের মতামত একরকম, ঢাকার তাপমাত্রা একরকম, গ্রামের তাপমাত্রা একরকম, আবার এক ডিস্ট্রিক্টের তাপমাত্রা একরকম, আরেক ডিস্ট্রিক্টের তাপমাত্রা আরেক রকম। এসব বিবেচনা করে কিন্তু আমরা যেটা করেছি, একটা গতিশীল সিদ্ধান্ত যে ঠিক আছে, যেসব জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা বা বেশি একেবারেই অধিক অসহনীয় তাপমাত্রা, ঠিক সেই সব এলাকার বেসিসে এটাকে বন্ধ করার একটা প্রক্রিয়া শুরু হয়েছিল। বন্ধ করা হয়নি তা কিন্তু না, 1 সপ্তাহ প্রথম করা হয়েছে, তারপরে একদিন, তারপরে আরেক দিন, এবং দেখা যাচ্ছিল যে পরবর্তীতে যে কোনো সময় তো আবহাওয়ার যে কোনো পরিবর্তন হতে পারে, বৃষ্টি হতে পারে। আমরা অনেক সময় দেখি আবহাওয়ার বিদদের যে সেটা করেও আপনার অনেক সময় নানাভাবে আবহাওয়া পরিবর্তন হয়ে যায়। তো এই ধরনের আমরা একেবারে হুট করে সব সামনে অনেক দিন বন্ধ না করে ছোট ছোট করে দিয়ে, এবং অঞ্চল ভিত্তিক বিভিন্ন যে জায়গায় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে সেই এলাকাটা আইডেন্টিফাই করে সেটাকে করা হচ্ছিল। এটা যে একেবারে না, এটা প্রকৃতপক্ষে শিক্ষার্থীদের স্বার্থেই এটা করা হচ্ছে, এলাকা ভিত্তিতে তাপমাত্রা। এখানে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় অথবা সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ, সচিব মহোদয় বলি বা যারা ছিলেন, তাদের ব্যক্তিগত রিলেশন, লাভ লোকসানের কোনো বিষয় কিন্তু এখানে নেই। এই স্কুল খোলা থাকলে আসলে জাতির লাভ হবে না জাতির লোকসান হবে, প্রশ্নটা হচ্ছে সেখানে। শিক্ষার্থীদের লাভ হবে না শিক্ষার্থীদের লোকসান হবে সেটা। তাহলে এখন একটা আবেগময় সিদ্ধান্ত আমরা কুট করে যে কোনো সময় নিতে পারি, আজ থেকে 1 মাস ক্লাস বন্ধ থাকলো, অনেকে খুশি হবে, লাফালাফি করবে, কিন্তু যেমনটা হবে এরকম যখন কালকে, এখন ছেলেটা ক্লাসে আছে, সে বইয়ের সামনে আছে, কিন্তু যখন শুনলো কালকে ক্লাস হবে না, আস্তে বইটা বন্ধ করে সে দৌড় দিয়ে খেলার মাঠে বা যে কোনো একটা কাজে নেমে গেল। আরেকটা বিষয় আছে, এই যে স্কুল বা আমরা শ্রেণী কার্যক্রম বন্ধ করলাম বেশ, কিন্তু শ্রেণী কার্যক্রম বন্ধ করার পরে এই ছেলে মেয়েগুলো থাকছে কোথায়? দেশের তো শহর, তো ঢাকা শহর তো আর গোটা দেশ না, সারা দেশে গ্রাম, এবং সেখানে এই ছেলে মেয়েদের যারা কৃষক বাবা, শ্রমিক বাবা, তারা কিন্তু আবার তাদের কাজে লাগাচ্ছে, এই রৌদ্রের ভিতরেই তাদের কাজে লাগাচ্ছে, বিভিন্নভাবে তার বাবার কাজে তারা হেল্প করছে। তো এখন সেটা একটা ব্যাপার। আবার আরও যে বিষয় আছে, ধরেন এই তাপমাত্রা বৃদ্ধির ভেতরেই কিন্তু আমাদের কৃষকরা কাজ করছে, উৎপাদনে কৃষি খাতে একেবারে রৌদ্রের ভেতরে কাজ করছে, শ্রমিকরা কাজ করছে, এবং সমস্ত কার্যক্রমই চলছে, হাট বাজার সমস্ত কিছু চলছে। তাহলে আমরা শিক্ষার্থীদেরকে শুধুমাত্র বসিয়ে রাখছি। আর আরেকটা বিষয় যেটা সামনে আসছে, আমরা যে হিসাবটা পাচ্ছি বিভিন্ন সময় মিডিয়ার বা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ার কল্যাণেও, যে এখানে 1 জন, ওখানে 2 জন, ওখানে 5 জন, এভাবে একটা বড় সংখ্যা বলা হচ্ছে যে এটা হিট স্ট্রোকে মারা গেছে বা না হচ্ছে। আসলে প্রতিদিন কিন্তু স্ট্রোক,
হার্ট অ্যাটাক, নানা কারণেই আমাদের কিছু অস্বাভাবিক মৃত্যু হচ্ছে। এই অস্বাভাবিক মৃত্যুর হয়তো আমার মনে হয় এই এক অস্বাভাবিক মৃত্যুকে আরেক অস্বাভাবিক মৃত্যু বলে চালায় দেওয়া কিনা। ও না, এটা আজকে স্বাস্থ্য অধিদপ্তর একটা পরিষ্কার তথ্য দিয়েছে। তারা বলেছে যে এই হিট স্ট্রোকে এ পর্যন্ত এই গতকালকে পর্যন্ত 9 তারিখ 10 জন মারা গেছে এই এক সপ্তাহে বা 9 দিনে। আর এরপরে আজকে যেগুলো হয়েছে সেগুলোর সম্পর্কে তারা এখনো তথ্য দেয়নি। 10 জন নিশ্চিত যে তারা গরমের কারণে হিট স্ট্রোকে মারা গিয়েছে। সৈয়দ জাফর, ধন্যবাদ। আমরা এই আলোচনায় আবার ফিরবো, একটা বিরতির সময় হয়েছে। ডক্টর হাসনাত আলী আপনার কাছেও আসবো বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জিরো আওয়ার, আমাদের সঙ্গে থাকুন। ফিরছি ছোট্ট একটা বিরতির পর। বিরতির পর আর একবার স্বাগত জানাচ্ছি ইস্পানি মির্জাপুর জিরো আওয়ারে। আমরা আলোচনা করছি বিদ্যালয়ের ছুটি, সিদ্ধান্তহীনতা, দড়ি টানাটানি আর হয়রানি। আমাদের সঙ্গে রয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক উইংয়ের পরিচালক অধ্যাপক সৈয়দ জাফর আলী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবি এর অধ্যাপক ডক্টর হাসানাত আলী। আমরা এই আলোচনায় শুরু করব, তবে এই নিয়ে একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে বৈশাখী টেলিভিশনে। প্রতিবেদনটি একটু দেখতে চাই, দেখার পর আপনাদের দুজনের কাছে আবার আসছি। দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ চলায় স্কুল খোলা রাখা ও ছুটি নিয়ে নানামুখী হয়রানিতে পড়েছে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় স্কুলের ছুটি নিয়ে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত দেয়। আবার হাইকোর্ট বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব স্কুল বন্ধের আদেশ দিলেও তা মানা হয়নি। মঙ্গলবার দেশের ৩৭ জেলার মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিল শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তে। ঢাকাসহ যে ২৭ জেলায় স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত দেয়া হয় তার মধ্যে রংপুর সহ কোনো কোনো জেলায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিল। অধিদপ্তর থেকে যে নির্দেশনা আসবে সেটা আমাদের এইভাবে আসতে পারে। আমাদের উপপরিচালক হয়তো চিঠি দিয়ে দিবেন আমাদেরকে যে নির্দেশনা আসছে, চিঠি মোতাবেক আমাদের কাজ করতে হবে। যদি বন্ধ থাকে সেরকম চিঠি আমাদের কাছে চলে আসবে। তীব্র গরমে ক্লাস করতে গিয়ে বহু স্কুলে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। গোপালগঞ্জের কাজী জহুরুল হক কলেজের এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়। রংপুরে শিক্ষার্থীরা জানায় স্কুল ছুটির পর মধ্য দুপুরে তাপমাত্রা বেশি থাকায় তাদের কষ্ট হয়। যাওয়ার সময় কষ্ট পড়তে, কারণ আমাদের ছুটি হয় দুপুর 12টায়। এই টাইমটা যখন রোদের মধ্যে যাই আসলে কষ্ট হয়। সেই সময়টাতে অতিরিক্ত গরম থাকে। এমন পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা নিয়ে সাংবাদিকদের কাছে তার ব্যাখ্যা তুলে ধরেন। আদালতের আদেশ প্রসঙ্গে তিনি বলেন, স্কুল ছুটির বিষয়টি একান্তই নির্বাহী বিভাগের এখতিয়ার। সর্বোচ্চ আদালতের প্রতি আমাদের যথাযথ সম্মান আছে এবং আমরা সেই সম্মান প্রদর্শনপূর্বকই আমাদের অভিমতটা তো আমরা অবশ্যই প্রকাশ করতে পারি এবং সেই অভিমতটা হচ্ছে নির্বাহী বিভাগের, যেটা একান্তই নির্বাহী এখতিয়ার। এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা যে সকল জেলায় যে বিদ্যালয় খোলা থাকবে বা থাকবে না এইভাবে করে কিন্তু আমরা সিদ্ধান্তটা নেই। তিনি বলেন, আবহাওয়া ও স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শে স্কুল বন্ধের বিষয়ে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বৃহস্পতিবার ক্লাস হবে কিনা সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি শিক্ষামন্ত্রী। স্বপ্রণোদিত নির্দেশনা আমরা যদি পেয়ে থাকি তাহলে সেটা আমাদের জন্য অত্যন্ত পরিচালনাগত বিষয়, সেটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। প্রতিবেদনটি দেখছিলাম আমি। ডক্টর হাসনাত আলী, আপনার কাছে আসতে চাই। এই যে মানে শিখন ঘাটতি, আগের যে আলোচনা হচ্ছিল, শিখন ঘাটতির কারণে আমরা ছুটি দিচ্ছি আবার দিচ্ছি না, কখন কোনোটাতে দিচ্ছি, প্রাথমিকে কোনোটা আবার বন্ধ রাখছি। শিখন ঘাটতি পূরণের অনেক মানে বিকল্পই আছে। আপনি বলছিলেন সকালের স্কুল হয়, কিন্তু এখন তো স্কুলগুলোতে বেশিরভাগ স্কুলে এক পালা নয় 2 পালায় 2 শিফটে ক্লাস হয়। তখন এই মানে সকালের শিফট যদি করা হয় সেক্ষেত্রে যে সময় কমে যায়, সেটা কিভাবে সম্ভব অ্যাডজাস্ট করা? দেখেন, কোনো দুর্যোগ না থাকা সত্ত্বেও আমি কিন্তু বলেছি রোজার মধ্যে সমস্ত দেশের প্রায় অধিকাংশ বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজে ক্লাস ডিউরেশন যেটা থাকে সেটা কমে দেওয়া হয়, যাতে তাদের কষ্টটা লাঘব হয়। আমি আমার দায়িত্ব নিয়ে বলি, আমার আইবিতে ক্লাস আওয়ার 1.5 ঘন্টা, আমরা রোজার মধ্যে সেটা 1 ঘন্টা নিই। এতে ক্লাস ঘাটতি হয় না, আসলে কোনো না কোনোভাবে কভার করা যায়। প্রশ্ন থাকবে ওই জায়গায় নয়। আমার প্রশ্নটি হলো যে আমি তো এটাকে অস্বীকার করতে পারবো না যে ছাত্রদের ক্ষতি হবে না, কিন্তু তার চেয়ে বড় ক্ষতি কোনটা? যে আমার সন্তানটা যদি হারিয়ে যায়, আমার সন্তানটা যদি আক্রান্ত হয়, হাসপাতালে ভর্তি হয়, সেই ক্ষতিটা কে পুষবে? আমার রাষ্ট্রের মন্ত্রী, আমার রাষ্ট্র কার পক্ষে কথা বলবে?
আমার জনগণের পক্ষে কথা বলবে, আমার জনগণের পক্ষে কাজ করবে, আমার সন্তানরা যেন কোনোভাবে এই হিটস্ট্রোকে আক্রান্ত না হয় সেটা নিশ্চিত করবে। আর আরেকটি বিষয় হলো, দেখেন মন্ত্রী মহোদয় বলেছেন যে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়। আপনি বলছিলেন অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়ে সিদ্ধান্ত নিতে আপনি এত দেরি করলেন কেন রাষ্ট্রকে স্বেচ্ছায় এই জায়গায় আসতে হলো, কেন আপনি এটি স্বাস্থ্যের জন্য এই তাপমাত্রা কতটুকু ক্ষতিকর, কতটুকু সহনীয় সেটি বলার এখতিয়ার তো আমরা যারা তিনজন বসে আছি আমাদের নয়, কারণ আমরা ফিজিশিয়ান নই, আমরা ডক্টর নই। তাহলে আমার দেশে একজন স্বাস্থ্যমন্ত্রী আছে যিনি ব্যক্তিগতভাবে অত্যন্ত সুপরিচিত, দক্ষ এবং প্রাজ্ঞ একজন চিকিৎসক। তার কি কোনো পরামর্শ নেওয়া হয়েছিল এই সমস্ত মন্তব্য করার আগে? মন্ত্রী, আমরা যে প্রতিবেদনটি দেখিয়েছি সেখানে কিন্তু মন্ত্রী বলেছে যে এখানে স্বাস্থ্য বিভাগ অর্থাৎ স্বাস্থ্য অধিদপ্তর এবং আবহাওয়া অধিদপ্তর এই দুই বিভাগের সঙ্গে পরামর্শ করে এই কোথাও দেশের কোথাও খোলা রাখা হয়েছে, কোথাও বন্ধ রাখা হয়েছে। সেটা আমি বলছি না, আমি বলছি সেটা তো করছে, সেটা আমার বক্তব্য না। আমি বলছি এটা যদি সামগ্রিকভাবে এই সিদ্ধান্ত যদি সমন্বিতভাবে আসতো, যে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য বিভাগ এবং শিক্ষা মন্ত্রণালয় বসে, আবহাওয়া দপ্তর বসে এটি যদি সমন্বিতভাবে আসতো। এখন যেটা কেউ শিক্ষামন্ত্রী 27টা বলছেন, কোর্ট বলছে যে না সারা দেশ, তারপরে প্রাইমারি বলছে আর এক রকম। এই যে সমন্বয়হীনতার যে জায়গাটা, এই জায়গাটাকে মানুষকে বিভ্রান্ত করছে বা এটা নিয়ে এক ধরনের সমালোচনা তৈরি হচ্ছে। এবং শিক্ষামন্ত্রী কিছুটা, ওনার কথা যদি আমি টন বুঝে থাকি, উনি নিজেও খুব সন্তুষ্ট চিত্তে এই কোর্টের বিষয়টাকে বোধহয় উনি নিতে পারেননি। এই যে ধূম্রজালটা তৈরি হলো বা এই যে রশি টানাটানিটা তৈরি হলো, এই রশি টানাটানি তো তৈরি নাও হতে পারতো। আমি সেই জায়গাটা আমি বলছি। ধন্যবাদ। একটা সমন্বয়হীনতার কথা বলছে, যে কর্তৃপক্ষীয় হিসাবে আপনার কাছে একটু জানতে চাই যে একসঙ্গে বসেও করা যেত, সেটা কেন করা হয়নি? দ্বিতীয়ত হলো এই তার সঙ্গে আমি আরেকটা প্রশ্ন যোগ করি যে আমাদের প্রতিবেদনে দেখেছেন যে এখানে রংপুর বিভাগ, যেই 27টি জেলায় আজকে বন্ধ রাখার কথা বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তে, ঢাকা তার মধ্যে কিন্তু রংপুরও ছিল। কিন্তু রংপুরে আমাদের প্রতিবেদনে দেখেছেন রংপুরে ক্লাস হয়েছে, রংপুর জেলা স্কুলের ছেলেদেরকে দেখলেন, রংপুর একটা বালিকা বিদ্যালয়ের মেয়েদেরকে দেখলেন, এবং সেই স্কুলের প্রধান শিক্ষিকা কিন্তু বললেন যে তারা কোনো নির্দেশনা পাননি বন্ধ রাখার, এই জন্য খোলা রেখেছে। তার মানে সব নির্দেশনা সব জায়গায় যায়ও নাই না, বেসিক্যালি নির্দেশনা দেওয়া হয়েছে হয়তো ওয়েবসাইটে অথবা প্রেস রিলিজের মাধ্যমে। জরুরি নির্দেশনাগুলো ঠিক একটা প্রজ্ঞাপন করতে হলে যে যতটুকু সময় লাগে, যে যত দ্রুত এই সিদ্ধান্তগুলো দিতে হয়, সব সে প্রজ্ঞাপন না করে দেওয়া অনেক সময় সেটা সম্ভব হয় না, অফিসিয়ালি হয়তো হয় না। কিছুটা অফিসিয়ালি ইয়েটা করা হয়, এটাকে এখন ডিজিটাল বাংলাদেশ না, যে এটা তো খুব একটা খুদে বার্তায় বলে দেওয়া যায় একসঙ্গে। আপনার মাউসি থেকেও যদি দেওয়া যায়, আপনার শিক্ষা মন্ত্রণালয় থেকেও দেওয়া যায় যে এই জেলায় বন্ধ থাকবে। আপনি রংপুরের শিক্ষা অফিসারকে মেসেজ দিলেন যে তোমার জেলায় বন্ধ থাকবে স্কুল। তো খুব না, এদিনের যে সিদ্ধান্ত আমি যা জানি যে সিদ্ধান্ত যেটা নেওয়া হয়েছে সেটা প্রেস রিলিজ করে এই সিদ্ধান্তগুলোই বিভিন্ন মাউসি এবং ইসের ওয়েবসাইটে, মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দিয়ে দেওয়ার কথা ছিল। আমার তো মনে হয় আমি নিজেও এরকম কথা বলেছি আমার অফিসকে যে এটাকে নির্দেশনা দিতে। এখন ওরা যে পায়নি এই বিষয়ে আমার আসলে আচ্ছা, এটা একটা। আর এটা যেহেতু একটা দুর্যোগই বলেন, এই যে অতি তাপ প্রবাহ দুর্যোগ, এবং সেক্ষেত্রে এই যে দুটো মন্ত্রণালয় বা আপনারা মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর, প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তর একটা সমন্বিত সিদ্ধান্ত কেন আসতে পারলেন? সমন্বিত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হয়। যখন এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় তখন উভয় মন্ত্রণালয় একসাথে বসে বা অন্য মন্ত্রণালয়ের প্রতিনিধি নিয়ে বসা হয়। কিন্তু আসলে প্রাইমারির অ্যাক্টিভিটিসগুলো একরকম আর শিক্ষার্থীদের অ্যাক্টিভিটিস একরকম, শিশু আর মাধ্যমিকের আরেক রকম, এবং শ্রেণী কার্যক্রমও ভেতরে কিছুটা পার্থক্য আছে। আর এখন যে নতুন কারিকুলাম, এটা কিন্তু আসলে অ্যাক্টিভিটিস বেস কারিকুলাম। এটা আগের মতো আমাদের যে সনাতন পদ্ধতি যেভাবে পড়ে মুখস্থ করে পরীক্ষা, ব্যাপারটা এরকম না। এখন কম্পিটেন্সি বেস কারিকুলাম। এই কম্পিটেন্সি বেস কারিকুলামের জন্যে ছেলেমেয়েরা যা শেখে তাকে বিভিন্ন কার্যক্রমের ভিতরে প্র্যাকটিক্যালি করে শিখতে হয়। সেই জায়গাটায় আপনার আমরা অনলাইনে সেটা যেতে পারি না। এগুলো আলোচনা হয়েছে যে অনলাইনে তো ওই প্র্যাকটিক্যালগুলো করা
সম্ভব না, যে কারণে অনলাইনে যাওয়া সম্ভব হয়নি। এখন আমাদের এই উভয় মন্ত্রণালয়ের সিদ্ধান্ত যখন এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে তখন দুই মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকে, এবং কিন্তু হয়তো সিদ্ধান্তের ভিন্নতা থাকতে পারে। দুই মন্ত্রণালয়ের শিক্ষার্থীদের ধরন এবং শ্রেণী কার্যক্রমের ধরনের কিছু বৈচিত্র্য রয়েছে, পার্থক্য রয়েছে, এই কারণে হয়তো হতে পারে। এবার কি সেই বসা হয়েছিল আপনার জানা আছে? যে হ্যাঁ, বসা হয়েছিল, দুই মন্ত্রণালয় বসে শেষ যখন এই যে ইয়েগুলো করা হলো, বিভিন্ন 27 ডিস্ট্রিক্ট বা 20 ডিস্ট্রিক্ট যেটা সংখ্যায়, যেটা কয়েকটা গতকালকে খোলা ছিল দেশের 37 জেলার মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি প্রতিষ্ঠান। গতকালই বসা হয়েছিল, মন্ত্রণালয় বসে এই সিদ্ধান্ত নিয়েছিল যে কোথায় ওই তাৎক্ষণিকভাবে সে আবহাওয়া অফিস, বিভিন্ন এলাকায় ডিসি মহোদয়দের পাঠানো বার্তা, এসব কিছু নিয়ে এবং খোঁজ নিয়ে যে কোথায় কোথায় তাপমাত্রার কি বাস্তবতা আছে, সর্বোচ্চ তাপমাত্রা যেখানে, সেই সবগুলোকে বন্ধ করা হয়েছে। ধন্যবাদ। আমরা আরেকবার বিরতি যাব, বিরতির পরে আরও আলোচনা। যেটা আপনি বলছিলেন যে এই তাপপ্রবাহ যদি এরকম দীর্ঘমেয়াদী হয়, এবছর 1 মাস চলছে, হয়তো আরও কিছুদিন চলবে, পরের বছর যদি আরও বেশি সময় চলে তখন কি হবে, সেরকম সেই চিন্তাটা থাকলো। আমরা বিরতির পরে এসে এই কথাটা শুনবো। ডক্টর হাসনাত আলী আপনার কাছেও আসবো। প্রিয় দর্শক, আপনারাও থাকুন আমাদের সঙ্গে। ফিরছি ছোট্ট একটা বিরতির পর। বিরতির সময় আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সিদ্ধান্তহীনতার কথা বলছিলেন, দড়ি টানাটানির কথা বলছিলেন, যে এটা নির্বাহী বিভাগ থেকে কেন আদালত পর্যন্ত গড়ালো, আর সিদ্ধান্তহীনতা। এই সিদ্ধান্তের সঙ্গে আরও কিছু বিষয় দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়, যেই সমস্ত ক্লাসে কি এয়ার কন্ডিশনের ব্যবস্থা আছে সেগুলোতে ক্লাস করতে পারবে। আবার আমাদের আপনি বলেছেন যে আমাদের দেশগ্রামে তো এখনও বিদ্যুৎ থাকে না, সব স্কুলে হয়তো ফ্যানও চলে না, ফ্যানও নাই, আর সেখানে এয়ার কন্ডিশনের থাকলে ক্লাস হবে, এটা কেন? মন্ত্রী কিন্তু আমি আপনার শুরু করার আগে মন্ত্রীর জবাবটাও শুনে আপনাকে বলে রাখি। মন্ত্রী কিন্তু বলেছেন যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে সব ক্লাস হচ্ছে, কেউ তো ওটা বন্ধ করতে বলে নাই। তো যে আমাদের যেখানে সুবিধা আছে সেখানে যদি খোলা থাকে তো অসুবিধা কি? না দেখেন, এটা তো আরেক ভিন্ন আলোচনায় চলে যায়। আমি বহুদিন হলো একটা বিষয় বলার চেষ্টা করছি, এই শিক্ষাক্ষেত্রে আমাদের যে স্বাধীনতা বা আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের সাংবিধানিক অধিকার, এই জায়গা থেকে শিক্ষা ব্যবস্থাকে একটি দুটি শ্রেণীতে বিভক্ত করা হয়ে গেছে। এই ইংলিশ মিডিয়াম স্কুলগুলো কি বাংলাদেশের মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া চলে? যদি চলে তাহলে কি করে করে? শিক্ষামন্ত্রী কি করে বলছেন? এই যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা তো মাউসের পরিচালক মহোদয় এখানে আছেন, ওনার অনুমতি ছাড়া কি এই শিক্ষা কার্যক্রমগুলো পরিচালিত হয়? তো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা হচ্ছে, তাহলে সেটাকে দেখভাল করার দায়িত্ব কিন্তু উনি এড়িয়ে যেতে পারেন না। তাহলে এখানে বোঝা যাচ্ছে এখানেও সমন্বয়হীনতা আছে, যে উনি ওটাকে সমন্বয় করতে পারছেন না। এটি হলো আমার জবাব। আমি শুধু এতটুকু বলি যে এটা তো আপনি সংখ্যার কথা বলছেন, এটা একেবারেই উড়ে দেওয়া যায় না যে এবার 15 দিন হয়েছে, আগামী বছর 1 বছর হবে। কারণ আমরা জলবায়ুর ঝুঁকিতে তো সবচেয়ে ক্ষতিগ্রস্ত জায়গায় আছি আমরা, এই সাবকন্টিনেন্ট, আমাদের মালদ্বীপ, আমাদের বাংলাদেশ, ভারত, এই একটা অঞ্চল মিলে। তাহলে সেই জায়গায় আমাদের করণীয়টা কি? আমাদের শিক্ষাক্ষেত্রে বাজেটের যদি আপনি একটা জাতিকে যদি আপনি শিক্ষিত করতে চান, তাহলে মূল বাজেটের জিডিপির 5%-এর ওপরে আপনার বরাদ্দ থাকার কথা। দুঃখজনক হলেও সত্য, সেটা এখন পর্যন্ত স্বাধীনতার 52 বছরে আমরা 5-এ স্পর্শ করতে পারিনি, যেটা আমাদের পার্শ্ববর্তী প্রায় অধিকাংশ দেশে 6, 5, 7 এগুলো জায়গায় চলে গেছে। ইভেন এবারে আমাদের এডিপিতে শিক্ষা খাতে আমরা কাটছাট করেছি, যেখানে অন্যরা শিক্ষা খাতে বরাদ্দ বাড়ায়। তাহলে এটি যদি করা না হতো, আমাদের ক্লাসরুমগুলো এখনও কেন এই স্বাধীনতার 50 বছরে আমার ক্লাসরুমগুলোকে বিদ্যুৎ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকবে না, জেনারেটর থাকবে না, আমাদের শেখ রাসেল যে ডিজিটাল ল্যাবগুলো করা হয়েছে সেই ল্যাবের অধিকাংশ কম্পিউটারগুলো নষ্ট হয়ে যাবে, সেগুলো মেরামতের কোনো সুযোগ থাকবে না, ব্যবহার উপযোগী করা যাবে না। এগুলো না করতে পারার যে আমি কারণ সরকারের দোষ দিতে চাই না, এগুলো হওয়া দরকার। ক্লাসরুমগুলোতে আমার এসি দরকার নেই, কিন্তু প্রত্যেকটি ক্লাসরুমে প্রয়োজনীয় সংখ্যক ফ্যান যেন ঘোরে, এটি আমার রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র সেটি করবে, রাষ্ট্র সেটি কেন করে না, এটি হলো আমার প্রশ্ন। আমার পরিচালক মহোদয় বলেছেন যে এই ছাত্ররা তো রোদের মধ্যেও ঘোরে, বাসায় থাকে। হ্যাঁ, বাসায় থাকে। একটা বাসায় কয়জন সন্তান থাকে? নিঃসন্দেহে 2 জন, 3 জন, 4 জনের বেশি থাকার কথা নয়। কিন্তু একটা ক্লাসরুমে আপনার টেলিভিশনে পরিচালক মহোদয় দেখেছেন যে সেখানে ছাত্র থাকে 100 জন।
50 জন, 90 জন, 80 জন মানুষ যখন একটা রুমে চাপাচাপি করে বসে, অপর্যাপ্ত ফ্যান থাকে, বিদ্যুৎবিহীন ক্লাসরুমে থাকে, সেখানে তাপমাত্রার পরিমাণ কিন্তু কয়েক গুণ বেড়ে যায় শরীরের তাপে। এই বাস্তবতাকে অস্বীকার করে আমি তো এই সমাজে বসবাস করতে পারবো না, বা মানুষকে আমি বুঝি। আমি যে একটা কথা বললাম যে আমার সন্তান যখন বিদ্যুৎহীন ক্লাসরুমে গিয়ে যখন অসুস্থ হয়ে বাড়ি পড়ে, যন্ত্রণাটা কিন্তু আমার, যন্ত্রণা কিন্তু আমার স্ত্রীর, যন্ত্রণা কিন্তু আমার পরিবারের। সেটি যতক্ষণ পর্যন্ত আমাদের দেশের এই শিক্ষা ব্যবস্থার কর্তা ব্যক্তিদেরকে স্পর্শ না করবে এবং গ্রামের এই প্রকৃত অবস্থা সচক্ষে না দেখতে যাবেন, এসি রুমের সচিবালয়ে বসে থেকে এই বাস্তবতাকে মিলাতে যদি উনি যান, তাহলে কিন্তু এই জায়গায় আমরা কোনো করতে পারবো না। উনি কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের কথা বলেছেন, আবার কয়েকদিন আগে শুনলাম যে না পরীক্ষাও হবে, অ্যাসেসমেন্ট হবে। আমরা তো গিনিপিগ বানাচ্ছি আমাদের সন্তানদেরকে, একদম গিনিপিগ বানাচ্ছি, যখন যেভাবে চাচ্ছি। একবার এমসিকিউ করছি, একবার পরীক্ষা করছি, একবার আমরা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট করছি। উনি বললেন শারীরিক কসরত, এই রোদের মধ্যে কি করে শারীরিক কসরত করবে? এই রোদের নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, আমার প্রস্তুতি তো নাই, আমার প্রস্তুতিটা নাই। আমার অনতিবিলম্বে দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অন্তত যেন তারা জীবন ধারণ মানে সুষ্ঠুভাবে এবং মোটামুটি একটা কমফোর্ট, আমার দেশে তো রাতারাতি আমি সকল বিশ্ববিদ্যালয় স্কুল কলেজে এসি দিতে পারবো না, আমি বিল্ডিং করতে পারবো না, কিন্তু তারা যেন অ্যাটলিস্ট এই স্বাস্থ্য ঝুঁকিতে না পড়ে সেইটুকু করার সক্ষমতা আমার দেশের কিন্তু হয়েছে এই 50 বছরে। সেইটুকু সরকার করবে, এটি আমরা প্রত্যাশা করতে চাই। অনেক ধন্যবাদ। প্রত্যাশাটা খুবই স্বাভাবিক প্রত্যাশা। অধ্যাপক সৈয়দ জাফর আলী, আপনাকে দিয়ে শেষ করতে চাই আমাদের একেবারে। সেটা হলো বাস্তবতা দুটো। একটা হলো যে আপনি বলেছেন যে বন্ধ রাখলে ছেলে মেয়েদের শিক্ষার ক্ষতি হবে, আর বাস্তবতা হলো যদি এই রকম গরমে টিনের ঘরের স্কুলে থাকে বা বিল্ডিংয়ের মধ্যেও থাকে, ফ্যান চলছে কি চলছে না, যদি অসুস্থ হয়, সেটা আরেক বাস্তবতা। এই দুইয়ের সমন্বয় কীভাবে হওয়া উচিত? দেখুন, আমাদের দেশে আশেপাশের দেশের তুলনায় আমাদের দেশের শিক্ষার্থীদের জন্যে সময় বরাদ্দ কম। আমরা আমাদের শিক্ষার্থীদের যত ছুটি ছাটা বাদে যে সময়টুকু থাকে শ্রেণীকক্ষের জন্য নির্ধারিত, আশপাশের দেশগুলোর তুলনায় এটা কম। এখন আমাদের আবার রমজানের, ঈদের বড় ছুটি আছে। এই কয়েকদিন আগেই আমরা এই ছুটিটা যে এক সপ্তাহ ছুটি আমরা শুরু করলাম, সেটা কিন্তু আর একটা ছুটি শেষ না হতে এটা একটা লম্বা ছুটি ছিল, তার সাথে এক সপ্তাহ বাড়ানো হলো এবং আমরা ধরলাম আমরা এরপরে আরেক সপ্তাহ, যেমন হাইকোর্ট এক সপ্তাহ বাড়িয়ে দিয়েছে, আমরা এরকম এক সপ্তাহ না কয়েকদিন বাড়িয়েছে। ঠিক অনুরূপ যদি কয়েক সপ্তাহ, একাধিক সপ্তাহ আমরা যে দাবিগুলোর কথা শুনছি, সেটা মনে হচ্ছে যে আমরা সপ্তাহের পর সপ্তাহ কয়েক সপ্তাহের প্রশ্ন কিন্তু আসে নাই। যদি বৃহস্পতিবার পর্যন্ত ঠিক আছে যে শিক্ষা মন্ত্রণালয় একটা সিদ্ধান্ত দিচ্ছে, আদালতের সিদ্ধান্তের পরে যদি শিক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার পর্যন্তও ছুটি ঘোষণা করত, পরের সিদ্ধান্ত তো আরো 2 দিন সময় ছিল হাতে, তাহলেও কি হয়তো আদালতের সিদ্ধান্তের পরে আদালতের যে সিদ্ধান্ত সেটাই সরকার মেনে নিয়েছে না, সেটা কার্যকর হলো কই? এই তো গতকালকেও তো স্কুল খোলা ছিল, অর্ধেক দেশের বেশিরভাগ অঞ্চলে খোলা ছিল, অল্প কয়েক জেলায় বন্ধ ছিল। যেটা হয়েছে সেটা হলো যে আদালতের নির্দেশনা, লিখিত নির্দেশনা না পাওয়ায় এই নির্দেশনাটা আমরা সব জায়গায় হয়তো পৌঁছাতে পারিনি। সব মানে জরুরি সময়ে তো সব আদালতের আমি ছোট্ট করে একটা কথা বলি। আপনি ডিজিটাল বাংলাদেশের কথা বলছিলেন, প্রশ্ন হলো আমার প্রত্যেকটি থানায় শিক্ষা অফিসার আছে, প্রত্যেকটি জেলায় শিক্ষা কর্মকর্তা আছে, প্রত্যেকটি বিভাগে একজন করে ডিডি আছেন, ওনার নেতৃত্বে কাজ করেন। উনার সমস্ত এই ইমেলের ওনার কাছে কিন্তু একবারে বান্ডেল অফ করা আছে, মানে একটা করা আছে, গ্রুপ করা আছে। সেখানে এই রংপুর বিভাগে একটা ডিডিকে একটা মেল আর যে কয়টা জেলা প্রশাসক সেই কয়টা মেল দিতে কত ঘন্টা সময় লাগে? এটি কি সমন্বয়হীনতা নয়? এটি কি এই কর্তৃপক্ষের এক ধরনের উদাসীনতা নয়? এটি মানুষকে তো বোধগম্য করে বা তাদের কাছে গ্রহণযোগ্য করে তো ব্যাখ্যাটা দিতে হবে। এটি তো গ্রহণযোগ্য কোনো ব্যাখ্যা নয়। আমি যদি এখান থেকে এই মুহূর্তে যদি একটা বাটন টিপি একটা মেলের, আমি 1000 লোককে সেকেন্ডের মধ্যে পৌঁছাতে পারবো, কারণ ওনারা নির্দেশ পাননি, বলেছেন একজন। তাহলে এই নির্দেশটুকু না দেওয়ার ব্যর্থতা কে নেবে? কেন আমার এই কমলমঠি শিক্ষার্থীরা এই ব্যর্থতার দায়ভার বহন করে তারা আক্রান্ত হবে? দেখুন, আমি একটু বলতেই হয়, আমরা শেষ 1 মিনিট আমার হাতে একেবারেই সময় নেই অনুষ্ঠানে, প্লিজ বলেন। আমরা যেটা বলতে চাচ্ছি, আমরা কোমলমতি শিক্ষার্থীদের কথা বলছি, কিন্তু আমরাও কিন্তু, সরকারও কিন্তু কোমলমতি শিক্ষার্থীদের সাথেই
তাদের শ্রেণী কার্যক্রম অব্যাহত রাখতে, যাতে তারা প্রকৃত শিখন ঘাটতির মুখে না পড়ে। এখন আমাদের হয়তো যেভাবে যে নির্দেশনাটা আপনারা যেটা বলছেন যে আদালতের নির্দেশনা কেন পাঠানো হয় নাই, আসলে আদালতের নির্দেশনা না পেলে আমরা পাঠাবোটা কি? আমরা মিডিয়ার মাধ্যমে অথবা নানাভাবে আমরা জানছি যে আদালতে এই নির্দেশনা দিয়েছে, কিন্তু এই নির্দেশনার প্রকৃত চেহারাটা কি সেটা না লিখিতভাবে না পেলে সেটা তো আমরা পাঠাতে পারবো না। শিখন ঘাটতি পূরণ করতে গিয়ে কি প্রাণ ঘাটতি বেশি? আমাদের কোনো শিক্ষার্থী মারা গিয়েছে আমি যদি বলি? মারা যান, অসুস্থ হয়ে এখন হাসপাতালে গিয়েছেন। আমার এখনো পর্যন্ত আমাদের কোনো শিক্ষার্থী, আরেকটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে, আমাদের আমি যেটা বলতে চাচ্ছি না, এক শ্রেণীর এই শ্রেণী কার্যক্রম বন্ধ রাখার যারা সুবিধাভোগী তারা আরেকটা গোষ্ঠী আছে, আমি নাম বলতে চাই না, এরাও উদ্দেশ্যমূলকভাবে অভিভাবক এবং শিক্ষার্থী অথবা মিডিয়ার মাধ্যমে এই বিষয়টা নজরে আনতে চায়, যাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয় তাদের দায় দায়িত্ব রেখে তারা এক শ্রেণীর যারা এর সাথে সংশ্লিষ্ট। কারা সংশ্লিষ্ট? সবাই তো শিক্ষক আর এই যে আপনাদের কর্তৃপক্ষের তো ছুটি নেই, কোনো অবস্থায় ছুটি নেই। জি, বলতে চান না। অনেক ধন্যবাদ অধ্যাপক সৈয়দ জাফর আলী আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং অধ্যাপক ডক্টর হাসানাত আলী আপনাকেও ধন্যবাদ এই মধ্যরাতে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা শিক্ষার্থীদের শিক্ষা জীবন যেমন স্বাভাবিক রাখতে চাই, তেমনি তাদের জীবনও যাতে স্বাভাবিক এবং সুস্থভাবে থাকে সেই বাস্তবতা মেনে নিয়েই সরকার সিদ্ধান্ত নেবে সেই প্রত্যাশা করি। আজকের মতো এখানেই আপনাদেরকে ধন্যবাদ। আগামীকাল আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভরাত্রি।